আপনারা অনেকেই কমেন্ট করেন ভেলা স্পঞ্জ কেক তৈরির ক্ষেত্রে আপনাদের ডিমের ফোম বা মেরাংটা ডেবে যায়, স্পঞ্জ কেক পারফেক্ট হয় না, পুড়ে যায়। অনেকে ক্রিম প্রচণ্ড গরমে তৈরি করতে গেলে ক্রিমটা নরম হয়ে যায়, ক্রিমটা ব্যালেন্স করতে পারেন না, আবার ক্রিমে কালার মিক্স করতে পারেন না, সাথে ক্রিম ওভারবিট বা কতটা স্মুথলি হয়েছে সেটাও বুঝতে পারেন না। সবকিছু নিয়ে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আপনাদের সাথে অনলাইনে এই একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেটা দেখে অনায়াসে আপনারা শিখে যেতে পারবেন কিভাবে ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করবেন, ক্রিম প্রচণ্ড গরমে তৈরি করবেন, কালার মিক্স করবেন, ওভারবিট কিংবা স্মুথলি ক্রিমটা তৈরি হয়েছে কিনা, কিভাবে ডেকোরেশন করবেন। এই একটি ভিডিও A to Z দেখলে আপনারা অনায়াসে সবকিছু শিখে যেতে পারবেন। আর অন্য কোনো ভিডিওতে বা চ্যানেলে এতটাই ডিটেলসলি আপনারা পাবেন না। কথা বলতে বলতে আমরা রেসিপিতে এসে শুকনো উপকরণটা চেলে নিচ্ছি, এই জন্য মিক্সিং বল ছাঁকনা। সাথে চেপে চেপে 1.5 কাপ ময়দা নিয়েছি। কেন চেপে নিচ্ছি সেটা একটু পরেই বলছি। 1.5 কাপ মানে 180 গ্রাম ময়দা, সাথে 2 টেবিল চামচ পরিমাণ 20 গ্রাম নিয়েছি কর্নফ্লাওয়ার, আরও নিয়েছি 1 চামচ প্লাস হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার, যেখানে রয়েছে 7.5 গ্রাম বেকিং পাউডার নিয়ে সমস্ত শুকনো উপকরণ চেলে মিশিয়ে একটা সাইডে রেখে দিয়ে এবার নিয়ে নিলাম 6টা ডিম। ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে নিতে হবে। এবার একটি ইলেকট্রিক বিটার দিয়ে আমি 30 সেকেন্ডের মতো মিডিয়াম হাই স্পিডে বিট করেছি। যেহেতু আমাদের ডিমের পরিমাণ বা কেকের ওজন সাইজ বেশি বড় হবে, তাই আমি মিডিয়াম হাই স্পিডে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি চিনি। প্রথমে আমি 30 থেকে 40 সেকেন্ড বিট করেছি। চিনি দিয়েছি 1/3 কাপের 3 কাপ মানে 180 গ্রাম। আর আমরা 1 পাউন্ডের মধ্যে চিনি ধরে থাকি হাফ কাপ, যেখানে হয় 100 গ্রাম। আমার মনে হয় চিনি যদি 100 গ্রাম করে 3 পাউন্ডের জন্য 300 গ্রাম চিনি ইউজ করি, সেক্ষেত্রে মিষ্টির পরিমাণ বা কোয়ান্টিটিটা বেশি হয়ে যাবে, খেতে পরবর্তী সময়ে বাজে লাগবে। তার জন্য আমি 1/3 কাপে 3 কাপ চিনি দিয়েছি, যেখানে 240 গ্রাম হয়েছে। চিনি, ডিমের সাদা অংশ, হলুদ অংশ পারফেক্টভাবে মিশে যখন ডিমের ফোমের কালার পরিবর্তন হয়ে আসবে, ঠিক এইভাবে ফ্লাপি হবে, আর যখন মেকশিওর হবে চিনিটা মেল হয়েছে, তখন বিটারটা বন্ধ করে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ 10 ml দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স, দিয়ে ভালোভাবে আবারও কয়েক সেকেন্ডের মতো মানে 10 থেকে 15 সেকেন্ড মতো বিট করে নিয়েছি। এরপরে আগে থেকে চেলে রাখা সেই শুকনো উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণ মেশানোর কিন্তু ধাপ আছে, সেটা হচ্ছে ফোল্ড আর কাট মেথডে মেশাতে হবে। খুব স্লোলি বা খুব জোরে সোরে কিন্তু শুকনো উপকরণ মেশানো যাবে না। মিডিয়াম আপনার হাতের প্রেশারটা রেখে তারপর আপনাদের না উপকরণ ডিমের মেরাঙের সাথে মিশিয়ে নিতে হবে। 7 ইঞ্চি করে দুইটি আমি কেক টিন নিয়েছি, একটি হাই টিন আর একটি ছিল ফ্ল্যাট টিন। এই তো সমানভাবে আমি কেক টিনের মধ্যে সমস্ত কেক বেটার ঢেলে নিয়েছি, আর ওজনটা ওয়েট অনেক বেশি ছিল। তো আমি সেই কেকের ডিটেলসটি আপনাদের সাথে আগে শেয়ার করেছি, তার জন্য ডিটেলসটি এখন শেয়ার করছি না রিলস আকারে। এই জায়গায় আমার মারাত্মক লেভেলের ভুল হয়েছে। সেই ভুলটা হচ্ছে আপনারা ওভেন অথবা হাঁড়ি যেখানে বেক করেন না কেন, ওভেন এবং হাঁড়ি কেক টিনে কেক বেটার ঢেলে নেওয়ার আগে 10 মিনিট প্রিহিট করে নেবেন। আমি কেক টিনে বেটারটা ঢেলে নিয়ে রেস্টে রেখে দিয়েছি। তারপরে আমি হাঁড়ি প্রিহিট করে এর মধ্যে 7 থেকে 8 মিনিটের মধ্যে আমাদের কেক বেটারটা আরও কিছুটা অ্যাক্টিভিটিস বাড়তি বা বেকিং পাউডার ইউজ করাতে এর একটি অ্যাক্টিভিটিসটা বেড়ে গিয়েছিল, যার কারণে অতিরিক্ত এয়ার বাবল হয়। পরবর্তী সময়ে কেকটা হালকা ফুলে চুপসে যায়। সেটা রিলস আকারে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। কথা বলতে বলতে আমাদের কেকটা হোক, আর আমি চুলার জালটা কমিয়ে দিয়ে তারপর এবার আপনাদের সাথে ক্রিমটা তৈরি করে নিচ্ছি। ক্রিমের জন্য আমি ইনস্টা হুইপ ক্রিমটা নিয়েছি, আর ডিপ ফ্রিজে রাখা ছিল ইনস্টা হুইপ ক্রিমটা। বরফ ঠান্ডা অবস্থায় নিয়েছি, আর অবশ্যই বরফ ঠান্ডা অবস্থায় নিতে হবে। আগে আপনারা ক্রিমটা মানে প্যাকেট থাকা অবস্থায় ঝাঁকিয়ে নেবেন। আমার যতটা প্রয়োজন ছিল মানে 2 কাপ পরিমাণ ক্রিমের প্রয়োজন ছিল, আমি ক্রিমটা নিয়ে একটি পাত্রে তার নিচে দিয়ে দিলাম বরফের পাত্র। যেহেতু এখন প্রচণ্ড গরম, তাই ক্রিমটা অনেকে ব্যালেন্স করতে পারেন না, তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা। ক্রিম যখন 50-50 বিট হয়েছে, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আনুমানিক ভরে ভরে মানে 10 ml পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও একটি স্প্যাচুলা দিয়ে এভাবে চারপাশ থেকে এনে আবারও বিট করব। এই কাজটা অবশ্যই করতে হবে, তা না হলে চারপাশের ক্রিমটা লিকুইড ফর্মের থেকে যায়, মাঝখানেরটা পারফেক্টভাবে বিট হয়। চারপাশের লিকুইড ফর্মের যে ক্রিমটা, সেটা মাঝখানের ক্রিমটা নরম হতে অনেক বেশি সাহায্য করে। যেহেতু আমার ক্রিমের কোয়ান্টিটি বা পরিমাণটা বেশি, তাই আমার বিটারটা 1 থেকে 5-এ থাকার পরেও আমি 4-এ দিয়ে তারপর প্রথম থেকে শেষ পর্যন্ত রেখে বিট করেছি। যারা নতুন তারা কখনোই কিন্তু অতিরিক্ত পরিমাণ ক্রিম নিয়ে তারপর বিট করতে যাবেন না। এতে করে হবে কি, আপনাদের ক্রিমটা ওভার বিট হলো নাকি আপনাদের ক্রিমটা পারফেক্ট হলো, আনস্মুথ হলো, স্টিপিক হলো নাকি না হলো, আপনাদের বিটারটা কততে রাখবেন আর স্পিডটা কততে বাড়াবেন বিটারের, সব কিছু ব্যালেন্স করতে পারবেন না। তার জন্য আপনারা ক্রিমের কোয়ান্টিটি বা পরিমাণটা কম নিয়ে তারপরে বিট করবেন। এই তো ক্রিম পারফেক্টভাবে স্মুথলি হয়েছে কিনা সেটা বোঝার উপায়। ও আর একটি টিপস, আমি ক্রিমটা 80% বা 90% পর্যন্ত বিট করি, বাকিটা নর্মাল ফ্রিজে রেখে দিলে অনায়াসে 100% বিট হয়ে যাবে। 100
100% পর্যন্ত আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করতে গেলে সেক্ষেত্রে পরবর্তী সময়ে যখন আমরা নরমাল ফ্রিজে রেখে দেবো তখন ওভারবিট হয়ে যাবে বা ক্রিমটা টাইট হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু পরবর্তী সময়ে ক্রিম দিয়ে আমরা কোনোভাবেই কাজ করতে পারবো না। ক্রিম পাইপিং ব্যাগ থেকে পাইপ হবে না। এইবার হচ্ছে অনেক অনেক বেশি আর বড় একটা গুরুত্বপূর্ণ টিপস, সেটা হচ্ছে এই নিয়মে যদি আপনারা ক্রিম দিয়ে কেক ডেকোরেশন করেন আপনাদের ক্রিম কখনোই নরম হবে না, গলবেও না। এই তো এখন প্রয়োজন অনুসারে কালার মিক্সিংয়ের জন্য 2টি বাটিতে আমি ক্রিম নিয়েছি। আর এখন একটি বাটি আমি রেখে দিয়ে বাকি অবশিষ্ট বড় পাত্রে যতটুকু ক্রিম ছিল ততটুকু ক্রিম আর ছোট পাত্রের আরও 1 বাটির ক্রিম নরমাল ফ্রিজে ঢেকে রেখে দিচ্ছি। কারণ হচ্ছে এখন এই বাটির ক্রিমের মাঝে আমরা রেড ফুড কালার দিয়ে রেড কালারটা আনবো। তো আমরা এর মধ্যে কালারটা মিক্স করতে করতে বাকি 2টা বাটির বা মিক্সিং বোলের ক্রিম যদি প্রচণ্ড গরমে নিজের পাশে রেখে দিতাম সেক্ষেত্রে ক্রিমটা কিন্তু নরম হতে শুরু করতো, ফেনা ফেনা হয়ে যেত। সেই কারণে ক্রিমটা আমি নরমাল ফ্রিজে ঢেকে রেখে দিয়েছি। এখন এটা দিয়ে কাজ করলে যখন আমরা কালার মিক্স করব এটাও পরবর্তী সময়ে হালকা নরম হলে তখন কিন্তু আমরা আবার এটাও নরমাল ফ্রিজে রেখে দেবো। এতে করে ক্রিমটা আগের পজিশনে মানে সেট হয়ে যাবে। তো এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ট্রান্সের রেড ফুড কালার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি কখনোই নিজে পার্সোনালি যদি কেকের কাজ করি প্রচণ্ড গরম, বৈশাখ মাসের গরম হলো এর মধ্যে কখনোই কিন্তু ক্রিম তৈরির ক্ষেত্রে বরফ ইউজ করি না। সরাসরি আমি শুধুমাত্র ভ্যানিলা এসেন্সটা ইউজ করি আর ক্রিমটা বিট করি, তারপর নরমাল ফ্রিজে রেখে বের করে আবার রাখি, আবার বের করি, এইভাবে করে আমি কাজ করে থাকি। এই তো ক্রিমের মধ্যে আমি কালারটা ভালোভাবে মিক্স করে নিলাম। একদমই কোনোভাবে আমাদের ক্রিমটা নরম হয়নি, একেবারে স্টিপিক ক্রিম হয়েছে। এই ক্রিমটা তারপরেও আমি নরমাল ফ্রিজে রেখে দিচ্ছি। তো রেখে দিয়ে এই তো ইতিমধ্যে আমাদের কেকটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এই জায়গায় এখন শুরুতে একেবারেই মোল্ডগুলি ভরে গিয়েছে কিন্তু পরবর্তী সময়ে হালকা চুপসে গিয়েছিল আমাদের কেকগুলি, সেটাও যদিও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো ছোটোখাটো এই টিপসগুলি যদি আপনারা মনে রাখেন বা ফলো করেন তাহলে আপনাদের ছোটোখাটো ভুলগুলি হবে না, বিশেষ করে যারা নতুন তাদের উদ্দেশ্যে। আজকের এই কেকটা হালকা হয়তো বা ডেবে গিয়েছে কিন্তু এতটাই নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে, আমার মনে হয় শিমুল তুলার নরম তুলতুলে বালিশের থেকে অনেক বেশি স্পঞ্জি হয়েছে। আমি এইভাবে চাপার পরেও কেকগুলি কিন্তু আবারও আগের পজিশনে চলে এসেছে আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা কেক আমি অফ স্ক্রিনে 3টা করে 6টা লেয়ার করেছি। এরপরে এবার আমরা ফাইনাল কাজে চলে যাব, যেটা হচ্ছে আমাদের ডেকোরেশন। এই জায়গায় আমি একটি 10 ইঞ্চ বোর্ড নিয়েছি। শুধু এই ক্রিমটা দেওয়ার পরে আমি আরও প্রায় 30 মিনিট লোডশেডিংয়ের পরে অপেক্ষা করেছি। এরপরে যখন আবার বিদ্যুৎ আসে তখন আমি ডেকোরেশনের কাজ শুরু করি। ক্রিমটা দেওয়ার কারণ হচ্ছে যাতে করে কেকটা আমরা ডেলিভারির সময় জায়গা থেকে সরে না আসে। যখন ক্রিমটা দেবো তখন ক্রিমটা মোটামুটি কিছুটা আঠার বা গামের কাজ করবে। প্রথম লেয়ার দিয়ে এর মধ্যে সুগার সিরাপ, তারপরে পরিমাণ মতো দিয়ে দিলাম ক্রিম, এরপরে দিয়ে দিলাম আবারও দ্বিতীয় লেয়ার, তারপর সুগার সিরাপ। এইভাবে করে আমি 7টি লেয়ারে সেমভাবে সুগার সিরাপ আর দিয়ে দিলাম ক্রিম। তারপর কেক ডেকোরেশনের উপর ডিপেন্ড করে আপনাদের ক্রিমটা বেশি কম লাগতে পারে। সচরাচর আমি যদি উপরে কোনো প্রকার ক্রিমের ফুল না থাকে বা ডেকোরেশন না থাকে তাহলে অল্প স্বল্প 2টা চেরি দিয়ে যে ধরনের 1 পাউন্ড কেক তৈরি করি সেখানে আমি 1/3 মানে 80 গ্রাম ক্রিম দিয়ে কেকটা কভার করি বা ডেকোরেশন করি। এতে করেও কিন্তু কেকের ওজনটা অনেক বেশি চলে আসে। এইবার বলি স্পঞ্জ কেকে আমরা কেন আজকে সুগার সিরাপ ব্যবহার করলাম। তো কথা বলতে বলতে আমি 7টা লেয়ারে ক্রিম দিয়ে সুগার সিরাপ দিয়ে কভার করে ওপরে একটি দিয়ে দিলাম প্লাস্টিকের স্ট্র, যেটা দিলে কেকের লেয়ারগুলি আর সরে আসবে না। এরপরও বর্ডারে পর্যাপ্ত পরিমাণ ক্রিম দিয়ে দিচ্ছি। বর্ডারে যদিও আমি ক্রিমটা কম দিচ্ছি, ভেতরে লেয়ারে পর্যাপ্ত পরিমাণ ক্রিম দিয়েছি, কারণ হচ্ছে আমরা রেড ফুড কালারের ক্রিম দিয়ে আবারও বাইরে কোটিংটা করব। এইবার আমরা কেকটা ডেকোরেশন করতে থাকি, সাথে কোন ধরনের স্পঞ্জ কেক ডেকোরেশনে কী ধরনের সুগার সিরাপের প্রয়োজন সেটা একটু শেয়ার করি। যেহেতু আজকের স্পঞ্জ কেকটা তৈরির ক্ষেত্রে আমরা কোনো প্রকার অয়েল ইউজ করিনি, তার জন্য আমাদের আজকের এই স্পঞ্জ কেক তৈরিতে 1/3 ml মানে 80 গ্রাম পানির মধ্যে 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে যতটুকু সুগার সিরাপ হয় ঠিক ততটুকু পর্যন্ত আমাদের সুগার সিরাপ ব্যবহার করতে হবে। আপনারা যদি স্পঞ্জ কেককে তেল দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে ডেকোরেশনের সময় সুগার সিরাপটা তৈরি করবেন 1 পাউন্ডের জন্য 1/4 কাপ পরিমাণ পানি, সাথে 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে যতটুকু সুগার সিরাপ হয় ঠিক ততটুকু। অতিরিক্ত সুগার সিরাপ দিলে কিন্তু কেকটা অনেকটা দলা দলা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, আর মুখের ভেতরে দিলে সুগার সিরাপটা ব্লাস্ট হবে। এরই মধ্যে কথা বলতে বলতে আমি রেড কালার দিয়ে কেকটা বাইরেও কভার করে নিচ্ছি। ক্লায়েন্টের রেফারেন্স পিকচার ছিল ঠিক এই ধরনের টকটকে রেড কালার। যেহেতু টকটকে রেড কালারটা আমরা 2 কাপ পরিমাণ ক্রিমের মধ্যে দিলে সেক্ষেত্রে 80 থেকে 90 গ্রামের মতো আমাদের লিকুইড রেড কালারের প্রয়োজন হতো। হাতে মুখে কালারটা লাগতো আর কালার কখনো স্বাস্থ্যের জন্য ভালো বয়ে আনে না, পাশাপাশি কেকটা খেতেও বাজে বা তিতা লাগতো। তাই আমি ভেতরে লেয়ারে হোয়াইট আর বর্ডারে মোটামুটি হোয়াইট ক্রিম দিয়ে কভার করার পরে
অল্প স্বল্প ক্রিমের মধ্যে রেড কালার দিয়ে বাইরে, তারপর এইভাবে রেড কালারের ক্রিম দিয়ে আমি কভার করে নিয়েছি। এরই মধ্যে কথা বলতে, বলতে আমি অফ স্ক্রিনে কিছুটা ক্রিমের মধ্যে ব্ল্যাক ফুড কালার দিয়ে এইভাবে পাইপিং ব্যাগে ভরে নিয়েছি। ভরে তারপরে স্পাইডারম্যানের যে থিম বা জালি নেটটা ছিল সেটা এঁকে দিচ্ছি। আমার আজকের এই ভিডিওতে আপনাদের সাথে ভ্যানিলা স্পঞ্জ কেক পারফেক্টভাবে কিভাবে তৈরি করবেন, কিভাবে ক্রিম তৈরি করবেন, কিভাবে ক্রিমটা নরম হবে না, কালার মিক্স করবেন, ডেকোরেশন করবেন, তার A to Z চুলায় বানানো এই 3 পাউন্ড ভ্যানিলা স্পাইডার থিম কেকের টিউটোরিয়ালের মধ্যে আপনাদের সাথে আমি A to Z শেয়ার করার চেষ্টা করেছি। এইবার ব্ল্যাক ফুড কালারের ক্রিম দিয়ে নিচে বর্ডারটা করে নিচ্ছি। কেকের বর্ডারটা না হলে আমার মনে হয় কেকের সৌন্দর্যটাই আসে না। আমার আজকের এই ভিডিওতে আমি যতটা ডিটেলসলি আপনাদের সাথে শেয়ার করেছি, অন্য কোনো ভিডিওতে অতটা ডিটেলসলি পাবেন বলে আমার মনে হয় না। আমি আপনাদের সাথে আমার এক্সপেরিয়েন্স থেকে শেয়ার করেছি। তো কথা বলতে, বলতে উপরে আমি স্পাইডারের ডলটা বা পুতুলটা বসিয়ে দিলাম। এরপরে বার্থডে বয়ের ৩ বছর বয়স ছিল সেটাও বসিয়ে দিলাম। সাথে এবার স্পাইডারম্যানের হাতে নেট বা জালি ছিল যেটা সামনের দিকে ছুঁড়ে দিচ্ছিল, সেটা আমি দিয়ে দিচ্ছি। আসলে সেটা কী ছিল সেটা একটু মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করি। ওই যে মাঝে, মাঝে আমাদের পানির পাইপগুলো ফেটে যায়। ফেটে গেলে ওইখানে যে ট্যাপটা ইউজ করে সাদা সেটা এখানে দিয়ে দিলাম। তো সবকিছু মিলিয়ে আমার আজকের ভিডিওতে যদি বলাতে কোনো ভুলভ্রান্তি আসে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মোটামুটি আপনাদের সাথে সবকিছু শেয়ার করলাম। এইবার হচ্ছে স্পাইডারম্যান থিম কেকের সবথেকে আকর্ষণীয় যে জিনিসটা সেটা হচ্ছে ফন্ডেন্ট দিয়ে চোখ তৈরি করা। এটা যদি অ্যাড করতাম সেক্ষেত্রে সময়টা বা ভিডিওটা আরও বেশি লং হতো, যেটা আমি অফ স্ক্রিনে তৈরি করেছি। ২ টি চোখ বসিয়ে দিলাম। এবার আমাদের স্পাইডারম্যান থিম কেক সম্পূর্ণ বা পরিপূর্ণ হলো। আমার এই একটি মাত্র ভিডিও দেখে আপনারা A to Z অন্য কোনো ফ্রি অনলাইন ক্লাসের প্রয়োজন হবে না যদি দেখে ভিডিও ফলো করে বাসায় তৈরি করেন। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কিছুটা হলেও ভালো লেগেছে। যদি ভুলভ্রান্তি আসে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।